আচ্ছা ভাইয়া, ওই যে আমি আসলে মানে খুব এটা খুব একটা মানে একটু কনফিউশনে আছি মানে যেখানেই যাই মানে ধরে ইনস্টাগ্রামে রিলস দেখতেছি হোয়াট এভার, যেখানেই যাই সব জায়গায় সব বলে যে যত রকমের কনস্পিরেসি সবকিছু সবকিছু ইহুদিদের কারণে। এটা কেন বলে? এগুলো তো ভাই, ইহুদিদেরকে তো ইয়া করা হচ্ছে সহজ সহজ টার্গেট। কারণ ইহুদিরা কিছু বলবে না আপনারে, আইসা আপনার পাশে লাথি মারবে না। অন্যদেরকে বললে তারা আইসা পাশে লাথি মারতে পারে, কিন্তু ইহুদিদেরকে বললে ওরা সাধারণত আপনার পাশে লাথি মারবে না আইসা। তো ইহুদিদের সম্পর্কে এই ঘৃণাটা যুগ মানে হাজার বছর ধরে চলে আসতেছে। আহ সেই মানে মিশরের যে ফারাওনরা ছিল সেই সময় থেকে শুরু করে ব্যাবিলনিয়ানরা, তারপর রোমানরা বিভিন্ন সময়ে ইহুদিদেরকে নির্মূল করার চেষ্টা করছে। এমনকি গত দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারও ওদেরকে নির্মূল করার চেষ্টা করছিল, এবং মুসলিমরাও তাদেরকে নির্মূল করার চেষ্টা করছে, খ্রিস্টানরাও তাদেরকে নির্মূল করার চেষ্টা করছে। এই জাতিগত ঘৃণাটা যুগ যুগান্তর ধরে চলে আসতেছে। এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে ইহুদি জাতিগোষ্ঠী যারা, তারা বিভিন্ন সভ্যতাতে তাদের তারা তাদের মেধা এবং যোগ্যতার প্রমাণ দেখাইছে। যেমন একটা সাধারণ উদাহরণ দিই, পৃথিবীতে এখন ইহুদির সংখ্যা হচ্ছে 1 কোটির কাছাকাছি। হ্যাঁ, এটা তো আপনি জানেন, পৃথিবীতে এখন ইহুদির সংখ্যা মানে সব মিলে 1 কোটিরও কম হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মুসলমানের সংখ্যা কত ভাই? অনেক হিউজফুল হিউজ। 200 কোটির মতো কাছাকাছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তার মানে হচ্ছে মনে করেন 200 জনের বিপরীত 200 জন মুসলমান, আর এর বিপরীতে আছে একজন ইহুদি নাকি? জি জি। তাহলে 200 জন মুসলমানের বিপরীতে একজন ইহুদি। এবার গত 100 বছরে নোবেল পুরস্কারের তালিকা যদি আমরা নেই, কতজন মানুষ, কোন ধর্মের মানুষ কতটা নোবেল পুরস্কার পাইছে, এইখানে দেখা যায় একটা অদ্ভুত ব্যাপার। গত 100 বছরে ইহুদিদের মধ্যে থেকে নোবেল পুরস্কার পাইছে 250-র বেশি মানুষ। মানে ওই যে 1 কোটি, যে 1 কোটি পৃথিবীর জনগোষ্ঠী, 1 কোটির ভিতর থেকে নোবেল পুরস্কার পাইছে 250-র বেশি। আর বলেন তো মুসলমানদের মধ্যে থেকে নোবেল পুরস্কার পাইছে কতজন? কি যে ভাই, জানি না। 10 জন। তাও এই 10 জনের ভিতরে 8 জনই হইল নাস্তিক। আচ্ছা বুঝছেন? আচ্ছা। এখন 10 থেকে 12 জন, এখন মনে হয় সংখ্যাটা একটু বাড়ছে, এখন মনে 15-16 জন হবে। আমি যেটা বলতেছি কয়েক বছর আগের বলতেছি, ডেটা বলতেছি, এখন বোধ হয় 15-16টা হবে। তার মানে ইহুদিরা 100 মানে 100 ভাগের 1 ভাগ বা 200 ভাগের 1 ভাগ হইয়াও তারা নোবেল পুরস্কার পাইছে 250। আর মুসলমানরা তাদের থেকে 200 গুণ বেশি হইয়াও নোবেল পুরস্কার পাইছে গুইন্না গুইন্না 15টার ভিতরে আবার অধিকাংশ নাস্তিক, আবার কয়েকটা আছে কাদিয়ানি, যারে মুসলমানই মনে করে না, এরকমের অবস্থা। হ্যাঁ, তো তাইলে দেখা যাচ্ছে যে ইহুদিরা তো ভালো জিনিয়াস, তাই না? মানে এত কম সংখ্যক মানুষের ভিতর দিয়েও তারা তো ভালো জিনিয়াস। আর পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্যাংক ব্যবস্থা হচ্ছে ইহুদিদের দ্বারা তৈরি। পৃথিবীর বড় বড় ওষুধ কোম্পানিগুলা হইতেছে ইহুদিদের দ্বারা তৈরি। পৃথিবীর বড় বড় টেক কোম্পানিগুলা, সেগুলো হইতেছে ইহুদিদের দ্বারা তৈরি। পৃথিবীতে যত বড় বড় জিনিসপত্র আছে ম্যাক্সিমামই হইতেছে ইহুদিদের দ্বারা তৈরি। এমনকি রাজনৈতিক মতাদর্শ পর্যন্ত ইহুদিদের দ্বারা তৈরি। হ্যাঁ, আপনি যদি যে কোনো কিছু দেখবেন, সেখানে দেখবেন একটা ইহুদিদের হাত আছে। ইহুদি সেটার মানে ফাউন্ডেশনটা তৈরি করে দিচ্ছে, একজন ইহুদি সেই জিনিসটার ফাউন্ডেশন তৈরি করে দিচ্ছে। যেমন ধরেন আর্কিটেকচারও যদি আপনি দেখেন, পৃথিবীর যে বিল্ডিং গুলা, এরও দেখবেন কি একজন ইহুদি এগুলার মাস্টার মাইন্ড। হ্যাঁ, তাহলে ভাই এত মানে কেমনে হয় এই এত ছোট জনগোষ্ঠীর ভিতরে এত বড় বড় মেধাবী লোকজন আসে? মনে করেন যে গত শতাব্দীর এই যে, যেমন ধরেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, সে হইতেছে একটা ইহুদি পরিবারের মানুষ, তাই না? ইহুদি, নিজে একজন ইহুদি পরিবার থেকে আসা। তারপরে কার্ল মার্কস, যে হচ্ছে সারা পৃথিবীতে তাণ্ডব মাচায় দিছিল এক সময়, হ্যাঁ, সে বেটা হইল ইহুদি। সিগমুন্ড ফ্রয়েড, সে হচ্ছে সাইকোলজির মানে ফাদার বলা হয় তাকে, সে হইতেছে একজন ইহুদি। সাহিত্যে মনে করেন কাফকা হইতেছে সাহিত্যে সবচেয়ে সেরা সাহিত্যিকদের মধ্যে একজন। তার এখন তো উনি আরো বেশি ইয়েতে আসছে। হ্যাঁ,
স্পটলাইট আছে এখন মেইনলি, মানে ওনাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয় এখন বর্তমান। কাকে নিয়ে? মানে এই যে যার নাম বলেন কেবল, কাফকা। হ্যাঁ, ফ্রাঞ্জ কাফকা। সেও হচ্ছে গিয়ে সারা পৃথিবীর সবচেয়ে বড় সাহিত্যিকদের একজন। হে বেড়াও ইহুদি। এন্ড যেই দিকে আপনি যাইবেন সেদিকে দেখবেন সবচেয়ে মাথাগুলা হইতেছে ইহুদি। সিনেমা যদি আপনি দেখেন, সিনেমাতে যে মনে করেন স্পিলবার্গের সিনেমা আপনি দেখছেন? স্পিলবার্গের সিনেমা? না 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 ভাই, স্পিলবার্গের সিনেমা না দেখলে তো ভাই আপনি মানে দুনিয়ার অনেক কিছু দেখছি মিস কি না, করছেন। নাম শুনি নাই ভাই, হয়তো বা দেখছি বাট নামটা অবশ্যই দেখছেন। স্পিলবার্গের সিনেমা না দেখে পৃথিবীতে এখন কেউ আছে এটা মানে সভ্য জগতে কেউ আছে এটা তো আমি মনে করি না। স্পিলবার্গের সিনেমা আপনার দেখতেই হবে। হ্যাঁ, মানে ম্যান্ডেটরি, এগুলো হইতেছে ম্যান্ডেটরি সিনেমা। প্রত্যেক মানুষ, আপনি কোনো না কোনো জায়গায় স্পিলবার্গের দেখছেনই। এবারে হইতেছে ইহুদি। জুরাসিক পার্ক, জুরাসিক পার্ক দেখছেন ও আপনি? হ্যাঁ 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 দেখছি দেখছি। আচ্ছা, এই স্পিলবার্গের মানে সবচেয়ে ফালতু সিনেমা হইতেছে জুরাসিক পার্ক, এটা আপনি দেখছেন, কিন্তু সবচেয়ে ভালো সিনেমাগুলো দেখেন নাই বোধহয়। কিন্তু এইভাবে যদি আপনি হিসাব করেন দেখবেন পৃথিবীর মানে সবচেয়ে মাথাগুলা হইতেছে ইহুদি। এখন আপনি বলেন যে অন্য জাতিগোষ্ঠীগুলা তো জেলাস হবেই, হবে না? ওরা যদি দেখে যে এত পিচ্ছি একটা জাতিগোষ্ঠী, কিন্তু সব দিক দিয়ে ওরা সেরা, সব দিক দিয়ে ওরা মানে ওদের কাছে সব টাকা, ওদের কাছে সব সমস্ত কিছু ওদের কাছে, সমস্ত মাথা ওরা কিনা রাখছে, ওরা আগে থেকে সেগুলা সেখানে মানে সবচেয়ে হাইয়েস্ট লেভেলে পৌঁছায় গেছে। অন্য জাতিগোষ্ঠীগুলা তো পারে না। এখন যারা হচ্ছে মনে করেন দৌড়ে পারে না, তখন তারা কি করে? তারা সংখ্যায় বেশি, মনে করেন সংখ্যা আপনার স্কুলে পোলাপান অনেকগুলা, তারা সংখ্যা অনেক বেশি কিন্তু আপনার সাথে পারতেছে না, তখন কি করবে? মেধায় পারতেছে না, তখন কি করবে? আপনারে মানে গালিগালাজ করবে, একটু গালিগালাজ করবে, মাইর দেওয়ার চেষ্টা করবে, বুলি করার চেষ্টা করবে, রাস্তা ধরে পিটাবে, আপনার মানে প্যান্টের ভিতরে ছেড়ে দিবে, একটা কিছু ছেড়ে দিবে যেন আপনি ভয় পান। এই কাজগুলা করবে, দিনের পর দিন করবে 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 করবে, কারণ আপনার সাথে তো পারতেছে না তারা, মেধায় যোগ্যতা তো পারতেছে না তারা। এখন এই ঘটনাটা বিভিন্ন সময় আমরা দেখে আসছি, যে হিটলারের উদাহরণটাই যদি আপনি নেন, হিটলার যেটা মানে বলতো যে ইহুদিরা সমস্ত ব্যবসা বাণিজ্য দখল করে রাখছে, আমাদের আর ব্যবসা বাণিজ্য নাই, আর আমাদের সব সমস্যার মূল হইলো ইহুদিরা, এখন ইহুদিদেরকে মারতে হবে। এই বইলা তারা এই যে যেমন ধরেন বাংলাদেশের যে সংসদ ভবন, এই বাংলাদেশের সংসদ ভবনটাও কিন্তু একজন ইহুদির তৈরি। হ্যাঁ, বাংলাদেশের সংসদ ভবনটার ডিজাইন কত সুন্দর, দেখছেন না আপনি? সংসদ ভবনটা কত চমৎকার ডিজাইনের, ডিজাইনটাই তো দেখলে মানে মনটা ভরে যায়। এও একজন ইহুদি। এইভাবে যদি আপনি সমস্ত জায়গাতে দেখেন, সমস্ত সেক্টরে দেখেন, ম্যাথমেটিক্সে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, সব জায়গায় দেখবেন ইহুদি, কোন একটা ইহুদি এখানে একটা কিছু কইরা রেখে গেছে। এই কারণে এমন আমি বলতেছি না যে ইহুদি হওয়ার কারণে তারা এই কাজগুলো করতে পারছে, তা না। এটা নিশ্চয়ই অন্যান্য কারণ আছে, অন্যান্য ফ্যাক্টর আছে, কিন্তু যারা এই কাজগুলা করছে তারা ছোটবেলা থেকে এই জিনিসগুলো শিখা বড় হয়েছে, এই ম্যাথমেটিক্স, হিস্ট্রি, এই জিনিসগুলো পড়ালেখা করে বড় হয়েছে। এই কারণে এদেরকে তো ভাই মানে মানুষের উচিত সম্মান করা, এদেরকে সম্মান দেখানো উচিত যে এরা এত নির্যাতনের পরেও এরা টিকা আছে, এবং এত নির্যাতনের পরেও এরা এখনো মাথা উঁচু করে দাঁড়ায় আছে। এত নির্যাতনের পরেও এরা সব জায়গাতে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এমনকি যদি আপনি শুধু ওষুধের কথাটাই চিন্তা করেন, ওষুধ সেক্টরে মানে জীবন রক্ষাকারী সার্জারি এবং ওষুধের ক্ষেত্রে ইহুদিদের ব্যাপক অবদান আছে। হ্যাঁ, যেই অবদানগুলো সারা পৃথিবীর মানুষের কাজে লাগতেছে। তাহলে তো আমাদের উচিত তাদেরকে সম্মানের চোখে দেখা, এই তাদের সম্পর্কে হিংসা বিদ্বেষের বশবর্তী হইয়া তাদেরকে গালিগালাজ কইরা তো আমাদের কোনো লাভ নেই আসলে। এটা তো একটা লস হয়, আরো তাদেরকে গালিগালাজ করলে আরো লস হয়, তাদেরকে আরো সম্মান করা উচিত। আচ্ছা, আর ভাইয়া ওই যে আর একটা কোশ্চেন ভাইয়া, আমি এটা নিয়ে আপনি আর আগে একবার অল্প একটু কথা বলছিলেন, বাট ভাই এখন বর্তমানে না আমার মনে হয় এই ব্যাপারটা একবার একটু বলবো। হ্যাঁ, হ্যালো, কি বললেন বুঝি নাই তো, কথা ভালো করে বলেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তো আমি বলছিলাম যে আপনি তুই যে বাংলাদেশে এখন মেইনলি যে যেমন উদ্ভাস সব জায়গায় যে মানে প্রধান যার নাম অনেকে শোনে, মানে অনেক আইডল মনে করে বিজনেসের দিক থেকে বলেন বা হোয়াট এভার, তো স্কলারের দিক থেকে, তো সোহাগ ভাই যে আছে, হ্যাঁ, তো সোহাগ ভাইয়ের যে ওই যে প্রশ্ন উনি যে
ওই যে কি বলে ভাই এই 3টা বছর সোহাগ এই দেখা পোলা গেছে। এই ভাই এই এক সেকেন্ড, এই সোহাগ এই পোলায় কোনো প্রশ্ন করে না ভাই, এ কিছু রহস্য তৈরি করে, ভাই বলে ওইটাই, পিরামিড, হ্যাঁ হ্যাঁ। পিরামিড পুরামিড এই সময় বারমুডা ট্রায়াঙ্গেল। ভাই এগুলো হইতেছে যখন আমি মানে ক্লাস 6-7 পড়তাম, জি ভাই। তখন এই সমস্ত জিনিস নিয়ে মানে কথাবার্তা বলতাম। এইগুলার জিনিস এই সময় সেই আমাদের যে রহস্য পত্রিকা সেবা প্রকাশনী থেকে বাইরে রহস্য পত্রিকা ওই সমস্ত বালসাল এখন নিয়ে আসছে, এই সময় নিয়ে আসছে। ভাই এইগুলা নিয়ে 2 পয়সার সময় নষ্ট করার মতো সময় আমার নাই। না ভাই আপনি আমি ওই যদি সেই প্রশ্ন নিয়ে সোহাগ, না, প্রশ্ন নিয়ে এক বলতেছিলাম। সেকেন্ড এক সেকেন্ড একটু শোনেন, এই সোহাগরে আপনি আমার লাইভে এসে যুক্ত হইতে বলেন, সোহাগরে আমি আহ সোহাগের সাথে আমি কথা বলতে রাজি আছি, ঠিক আছে? আপনি সোহাগরে নিয়ে ভাই আসেন, আমার, আপনি হ্যাঁ হ্যাঁ। আপনি ভাইয়া হয়ে কথা বলে তো লাভ নেই ভাই। জি ভাই ওটাই। আর ভাই আমার একটা প্রশ্ন আসে খালি যে উনি হঠাৎ করে কেন এই যে আস্তিক থেকে নাস্তিক থেকে আস্তিক হয়ে গেল, এটাই আমার একটু অদ্ভুত লাগে। অনেক কারণ থাকতে পারে, অনেক সময় মানুষ, এই যে মানে পাকিস্তানের একজন ক্রিকেটার, তার মেয়ে মারা গেছে, মেয়ে মারা যাওয়ার পর সে পুরা হুজুর হয়ে গেছে, তালেবান হয়ে গেছে সে, হ্যাঁ। And মেয়ে মারা যাওয়ার পর তার যে সাইকোলজিক্যাল মানে হয়েছিল, কষ্ট সে পাইছে, দুঃখ সে পাইছে, একটা বড় ধরনের ধাক্কা খাইলে মানুষের অনেক ধরনের পরিবর্তন হইতে পারে। বড় ধরনের মানে শক পাইলে মানুষের অনেক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হইতে পারে, সাইকোলজিক্যাল পরিবর্তন হইতে পারে। কিন্তু সে যদি আমাদেরকে এই জিনিসটা বুঝাই দিত, সে যদি এমন মনে করেন যে কোনো একটা যুক্তি পাইছে, যুক্তি পায় সে ইসলাম ধর্মে গেছে, সেই যুক্তিটা যদি আমাদের সামনে দেখাই দিত যে এই যে দেখো আল্লাহ আছে, এটা প্রমাণিত হইলো, এই যে যুক্তি দিলাম আমি, তাহলে তো আমরা সবাই সেই ওইটাই জি যুক্তিটাকে, ভাই। সবাই আমরা সেই যুক্তিটাকে মেনে নিতে পারতাম। তাই তো। আরে এই ভাইয়া তো ভালো যুক্তি দিছে, ভাইয়া তো একদম যেই যুক্তি দিছে সেটা তো অকাট্য, সেটাকে তো আর খণ্ডন করার কোনো উপায় দেখতেছি না আমরা। তখন তো আমাদের আর কি করার আছে ভাই, চলো ভাই আমরা হজে যাই সবাই, মানে ভাইয়ে ভাই মিলে আমরা সবাই হজ করতে গেলাম, ঠিক আছে? কিন্তু সে তো সেরকম কোনো যুক্তি দেয় নেই, সে বলছে সে এইরকমের অনেক মানুষই তো মুমিন হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়, ইহুদি হয় না সরি, মানে হিন্দু হয়ে যায়, হিন্দু হয়ে যাওয়ার অনেক প্রবণতা আছে। এক এক মানুষ যা মানে বিভিন্ন কারণে বিভিন্ন ধর্ম গ্রহণ করে, বিভিন্ন ধর্ম আবার ছেড়ে দেয়। এটা তো ভাই মানে বলা যায় না যে সে কেন কি করছে, কিন্তু জি ভাই। সে যদি সেই যুক্তিটা আমাদের সামনে দেখায়, তখন আমরা সেই যুক্তিটাকে যাচাই করে দেখতে পারি, কিন্তু সে কেন কি করছে এটা তো ভাই আমি কইতে পারবো না ভাই। আর ভাই আপনার কি মনে হয় যে ওই যে একটা কথা অনেকে বলে যে আমাদের যে কি বলে মানুষের যে প্রগতি সেটা এক সময় পিকে গেছিল, তারপর আবার ফল করছে, এটা কি আসলে সত্যি? না, হ্যাঁ হ্যাঁ ওইটাই। এগুলো ফালতু কথা, এগুলো মানে এগুলো হচ্ছে কনস্পিরেসি থিওরি বলে এগুলাকে, হ্যাঁ। এগুলা মানুষ শুনতে খুব মজা লাগে, শুনতে খুবই মানে ছোটবেলা আমরা যেরকম আহ মজার মজার গল্প শুনতাম ছোটবেলা, আমি দূরদর্শনে হনুমানের একটা সিরিয়াল দেখতাম, হ্যাঁ। সেই হনুমান রামায়ণ, মানে এইরকম হনুমান উইরে উইরা যাচ্ছে, দেখতে আমার মজা লাগতো, হ্যাঁ। আমি জানতাম যে এগুলো সব ভুয়া কথা, কিন্তু আমার দেখতে মজা লাগতো, দেখতে ভালোই লাগে এগুলা। And এই যে আপনি দেখবেন অনেক কিছু আপনি জানেন যে এগুলা ফালতু, একের মিথ্যা কথা, বানোয়াট গাঁজাখুরি, কিন্তু দেখতে তো ভালোই লাগতেছে ভাই, হ্যাঁ। সুপারম্যানের মানে সিনেমা, মানে অ্যাভেঞ্জার মুভিজ দেখতে তো ভাই ভালোই লাগতেছে, থর আইসা এক ঘুষি মানে বাড়ি মারতেছে, দেখতে তো ভাই ভালোই লাগতেছে, দেখতে মজা লাগে। এইগুলা হইতেছে চানাচুরের মতো, হ্যাঁ। এই যে কনস্পিরেসি থিওরি এগুলা খাইতে তো ভাই মজাই লাগে, এই জন্য খায়, হ্যাঁ। এখন সব মানুষ একটু করে খায় ফেলে। এখন এই যে আগে এক সভ্যতা ছিল, তারা আমাদের থেকে উন্নত ছিল, আবার মানে চলে গেছে, এখন এইগুলা হইতেছে সেই চানাচুরের মতো, মানে খাইতে মজাই লাগে, শুনতে মজাই লাগে, কিন্তু এগুলা বিশ্বাসযোগ্য না, বা এগুলাকে যুক্তি হিসেবে গ্রহণ করার কোনো কারণ নাই। জি ভাই। আমি ওইটাই যেমন কালকে গত রাতে আমি চ্যাটজিপিটি বলছিলাম যে যদি এখন বর্তমানে হলো পিরামিড প্রয়োজন হয় যে বানানোর, তাহলে তো বানাইতে পারবি কিনা, তো চ্যাটজিপিটি বললো যে হ্যাঁ সেটা অবশ্যই, এবং খুব কম সময়ের মধ্যে সেটা বানানো সম্ভব। হ্যাঁ অবশ্যই বানানো সম্ভব, হ্যাঁ কিন্তু কিন্তু ওইটাই হুদাই তো, বানাবে কেন? কিন্তু হুদাই কারোর এইটাই কি কথা। মানে জি ভাই। চুলকায়, কারো কি হ্যাঁ, চুলকায় কাজ যে নাই এত কেন টাকা বানাবো? কামনে পাথরায় নেয় না পিরামিড বানাবে, এটা তো ওইটাই কথা। জি ভাই। ঠিক আছে, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ নমস্কার আশিক বাবু। আমার একটা না মানে আপনি এই কয়েকদিন আগে, আপনি কালকেও মানে গত পরশু আপনি ওই গাজা ইসরায়েলের যে ইয়ে নিয়ে দ্বন্দ্ব নিয়ে আলোচনা করছিলেন। তো আমি না ইয়েটা সার্চ করার চেষ্টা করছিলাম
যে ইসরায়েল যে অ্যাটাকের আগে আপনার যে লিফলেট বিলি করে বা ইয়ে বিলি করে, তো এটা না কিভাবে সার্চ করবো ঠিক বুঝতে পারছি না। এটা যদি একটু গাইড করে দেন তাহলে মানে এই বিষয়ে আর কি আমার বন্ধু বান্ধবের সঙ্গে ডিসকাশন করতে সুবিধা হয় আর কি। ইসরায়েল যে অ্যানাউন্স করে, ইসরায়েল তো ওইখানে তো ওদের বড় বড় ইয়াই আছে, মাইক আছে, যে মাইক থেকে তারা অ্যানাউন্স করে এবং সাইরেন বাজানো হয়। এই জিনিসগুলো তো ভাই ইন্টারন্যাশনাল মিডিয়াতেই খুব ভালোভাবে আছে। না মানে এইগুলো আমি সার্চ করব কিভাবে, মানে যে রেফারেন্স হিসাবে যে আমি দেখাবো যে ইসরায়েল এগুলো, কারণ দেখতেই তো পাচ্ছেন যে ওয়ার্ল্ড মিডিয়া কিভাবে আর কি ইসরায়েলের এগেনস্ট একটা প্রপাগান্ডা ছড়াচ্ছে, তো সেটা আমি কিভাবে আর কি রেফারেন্স করব? চ্যাটজিপিটি কে কি জিজ্ঞেস করেছেন? না, আমি তো গুগলে সার্চ করেছি। তাহলে আপনি একটু আমার সামনে চ্যাটজিপিটি কে একটু জিজ্ঞেস করেন তো। আপনি একটু চ্যাটজিপিটিটা খোলেন, খুলে শেয়ার করেন এখানে। চ্যাটজিপিটি শেয়ার করব, আচ্ছা। হ্যাঁ, আপনার চ্যাটজিপিটি ব্রাউজারে অন করে, ব্রাউজারে এনে তারপর আপনি সেটা এখানে একটু শেয়ার দেন, তাহলে আমরা সবাই মিলে একটু দেখি চ্যাটজিপিটি কি বলে। এবং এই জিনিসগুলা ওয়ার্ল্ড মিডিয়াতেই, এমনকি বিবিসি, সিএনএন, আল জাজিরা থেকেও এই জিনিস স্বীকার করা হয় যে হ্যাঁ, ইসরায়েল আগে অ্যানাউন্স করে, মানে বোমা টোমা মারার আগে অ্যানাউন্স করে। তবে কাতারে যখন অ্যাটাক করছে তখন অ্যানাউন্স করে নাকি কাতারে, মানে তখন তার অ্যানাউন্স করে মারবে না। বা হিজবুল্লাহর যে পেজার আক্রমণ ছিল সেখানে তো অ্যানাউন্স করে নাই, সেটা তো আর সম্ভব না। কিন্তু গাজাতে যখন মানে আক্রমণ করা হয়, তারা অ্যানাউন্স করে তারপর সেখানে অ্যাটাক করে। কুইন্সি বেলমন্ট ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার কথা আমি এখন আর শুনতে পাচ্ছি না। যেহেতু আমার ওই মিনিমাইজ করা ছিল সেই জন্য মেবি শোনা যাচ্ছিল না কথা। এটা মিনিমাইজ করে আমি ইয়েতে ক্রোমে সার্চ করছি, যেহেতু মোবাইল থেকে অন আছি। আচ্ছা, তাহলে লিখেছেন, সার্চ করে লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, সার্চ করে আমি আমি বলছি। আচ্ছা, কি আচ্ছা, এটা আমি কিভাবে আচ্ছা, আপনি যেহেতু মোবাইল দিয়ে যুক্ত হয়েছেন, আপনি তো শেয়ার করতে পারবেন, আপনি মুখে বলেন তাহলে। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমি এক কাজ করছি, আমি আমার সামনে ডেস্কটপ খোলা আছে, আমি ডেস্কটপে খুলে আমি মুখে বলছি পরে। না, আপনি একটু আগে কমান্ডটা একটু প্রিসাইজ যেন হয়, সেইভাবে সেই ব্যবস্থাটা করতে হবে তো আগে। আপনি আগে যেটা দেখিয়েছে আমাকে দেখিয়েছে কি দেখিয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে এটা মিনিমাইজ করে দিলে না, আমি আমার কথা আপনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, ওইটাতে যেতে হবে না, আপনি আমার কথা আগে একটু শোনেন। হ্যাঁ, মিউট করে, নিজেকে মিউট করে আমার কথা আগে একটু শোনেন। চ্যাট জিপিটি নানা ধরনের ধর্মীয় এবং পলিটিক্যাল বায়াসনেসের কারণে চ্যাট জিপিটি অনেক সময় দেখা যায় যে যারা এই জিনিসগুলা সার্চ করছে বা এই জিনিসগুলা জানতে চাচ্ছে, তাদের হিস্ট্রি, তাদের ধর্ম পরিচয়, তাদের পলিটিক্যাল আইডিওলজি, এগুলোর উপর ভিত্তি করে অনেক সময় আপনাকে সন্তুষ্ট করার মতো উত্তর দেয়, যেটা আসলে সবসময় সত্য হয় না বা সবসময় ফ্যাক্ট বেসড হয় না। এখন এই জায়গায় চ্যাট জিপিটি থেকে আসল তথ্যগুলা বের করার জন্য প্রথমে যে জিনিসটা করতে হয়, চ্যাট জিপিটি কে একটা কমান্ড দিয়ে নিতে হয় যে তোমাকে আমি এরপর থেকে যা জিজ্ঞেস করব শুধুমাত্র ফ্যাক্টের উপর ভিত্তি করে, কোনো ধরনের পলিটিক্যাল বায়াসনেস না রেখে, কোনো ধরনের ধর্মীয় বায়াসনেস না রেখে, শুধুমাত্র ফ্যাক্ট, শুধুমাত্র তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমাকে উত্তর দিবে। এছাড়া নিজস্ব মন গড়া কোনো উত্তর দিবে না। যদি তুমি কোনো বিষয় না জানো তাহলে উত্তর দিবে যে এই বিষয় আমি জানি না। এছাড়া বানায় বানায় কোনো উত্তরও দিবে না। এই কমান্ডটা আগে দিয়ে নিতে হবে। আপনি কি বুঝতে পারছেন কোয়েন্সি ভাই? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি কমেন্ট দিয়েছি যে ডাজ ইসরায়েল ওয়ার্ন বিফোর অ্যাটাকিং গাজা, প্লিজ আনসার উইদাউট এনি বায়াসনেস। কি উত্তর দিয়েছে? ওরা অনেক লম্বা একটা ইয়ে দিয়েছে, আমি একটুখানি পড়ছি। ইয়েস, ইসরায়েল সামটাইমস ইস্যুজ ওয়ার্নিং বিফোর অ্যাটাকিং টার্গেটস ইন গাজা, বাট নট ইন অল কেসেস। দ্য ইউজ অফ ইফেক্টিভনেস অফ দিজ ওয়ার্নিংস ভ্যারি ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। When warnings are given, methods used: phone calls, text messages, dropping leaflets,
রেডিও অর লাউড স্পিকার অ্যানাউন্সমেন্টস, রুফ নকিং, আরো অনেক কিছু লিখেছে। আচ্ছা, আমি যেটা এবার আমরা যদি ইসরায়েলের সংবাদ সংস্থাগুলা থেকে দেখি এই জিনিসগুলা তারা কিভাবে এই জিনিসগুলা করে, তাদের বেশ কিছু লাউড স্পিকার আছে। আচ্ছা, আপনাকে একটু মিউট করে বলি। তাদের বেশ কিছু লাউড স্পিকার আছে, সেই লাউড স্পিকার গুলা থেকে তারা অ্যানাউন্স করে, একটা সাইরেন বাজানো হয়, যেই এলাকাতে তারা আক্রমণ করবে সেখানে সাইরেন বাজানো হয়, ফোনের মাধ্যমে, টেক্সট মেসেজের মাধ্যমে তারা সতর্ক করে। বেশ কয়েকটা পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলা অনেকগুলাই তারা ব্যবহার করে। এই যখন সিভিলিয়ানদের যে হাসপাতাল বা স্কুল বা সিভিলিয়ানদের বাসা বাড়িতে যখন তারা আক্রমণ করতে যাবে, যেগুলোর নিচে হামাসের ঘাঁটি আছে বা হামাসের টানেল আছে, সেই সমস্ত জায়গাতে তারা অ্যাটাক করার আগে তারা এই জিনিসগুলা করে। এখন আমি তো ভাই আপনাকে এই জিনিসটা বলতে পারবো না হলপ করে যে তারা 100% টাইমে এই কাজগুলা করে কি করে না, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। যেটা যদি ইসরায়েলের এই ইন্টেনশনটা থাকতো যে যতগুলা মানুষ মারা যায় তাদের যদি আসলে জেনোসাইডের ইন্টেনশনটা থাকতো, তাহলে তো তারা এই অ্যানাউন্সমেন্ট গুলা যদি এক ক্ষেত্রেও করে বা 10 ক্ষেত্রেও যদি করে থাকে, তাহলে এই অ্যানাউন্সমেন্ট গুলা তারা কেন করবে? এই অ্যানাউন্সমেন্টের কোনো প্রয়োজন তাদের নাই। তারা যে কোনো এবং পুরা গাজাকে যদি তাদের যদি একদম মাটিতে মিশিয়ে দিতে হয়, তাদের 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগবে না। ইসরায়েল বিমান বাহিনীর সেই সামর্থ্য আছে 15 থেকে 20 মিনিটের মধ্যে পুরা গাজাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে ফেলার সামর্থ্য ইসরায়েলের বিমান বাহিনীর আছে। তাহলে হুদাহুদি কেন এতদিন ধরে এই গুতাগুতি হামাসের জঙ্গির সাথে এই নিয়ে চুক্তি করো, এই যে শান্তি চুক্তি করো, সিজ ফায়ার করো, হ্যান করো, ত্যান করো, ওদেরকে আনো, তাদের কেন, এই কে মারছে না মরছে, কোন ব্যক্তি মরছে না মরছে, খাদ্য পাইছে কি পায় নাই, দুর্ভিক্ষ হয়েছে কি হয় নাই, জাতিসংঘে গিয়ে আবার সেগুলোর ব্যাখ্যা দাও। এগুলোর তো কোনো প্রয়োজনই তো ইসরায়েলের নাই ভাই। যদি ইসরায়েলের ইন্টেনশনটা এটা হইতো যে গাজাতে একটা গণহত্যা চালাবে এবং এথনিক ক্লিনজিং তারা করবে, তাহলে তো তারা 15 থেকে 20 মিনিট লাগে গাজাকে একেবারে মাটির সাথে মিশাই দিতে, এবং গাজার যতগুলা মানুষ আছে প্রত্যেকটাকে একেবারে মাটির সাথে মিশাই দিতে ইসরায়েলের 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগে না। তাহলে হুদাই তারা কেন অ্যানাউন্স করতেছে যে, বা লিফলেট বিলি কেন, হেলিকপ্টার দিয়ে লিফলেট বিলি করতেছে কেন, বা মোবাইল ফোনে মেসেজ পাঠাচ্ছে কেন, লাউড স্পিকারে অ্যানাউন্স করছে কেন, সাইরেন বাজাচ্ছে কেন, এটা একটু বলেন কুইন্সি ভাই। হ্যাঁ, আপনার আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এদেরকে যখন মানে ইয়ে করছে তখন মানে এরা সরে যাচ্ছে না কেন, যখন মানে সিভিলিয়ানরা সরে যাচ্ছে না কেন? আর যেহেতু মানে এরা তো ডেফিনেটলি বোঝাই যাচ্ছে যে রুফ নকিং করছে এই জন্যই যাতে সিভিলিয়ানরা যাতে না মরে, সেই জন্যই সিভিলিয়ানদেরকে বাঁচানোর জন্য, শুধু হামাসের ঘাঁটিগুলো ওড়ানোর জন্যই তারা রুফ নকিং করছে। কিন্তু এরা সরে যাচ্ছে না কেন, সিভিলিয়ানরা সরে যাচ্ছে না কেন, ওরা মরছে কেন? এদেরকে কি হামাস কোনোভাবে আটকে রাখছে? অনেক সময় আটকে রাখছে, অনেক সময় তাদেরকে বলা হয় যে তোমরা যদি এখান থেকে বের হও তাহলে তোমাদেরকেও মেরে ফেলা হবে। হামাসের তো কোনো আসলে দায়বদ্ধতা নাই। হ্যাঁ, হামাসের তো যেটা হামাস মনে করে যে এরা যদি মরে তাহলে এরা জান্নাতে চলে যাবে। মানুষের জীবন যে মূল্যবান, সেই মূল্যবান জীবন নিয়ে তো হামাসের কোনো চিন্তা নাই। হামাসের তো আইডিওলজি তো এরকম যে মৃত্যুটাই তাদের জন্য কাম্য। আমাদের সভ্য মানুষের জন্য জীবনটা যেরকমের কাম্য, জীবনটা যেরকম আমরা সুন্দর করতে চাই, ওরা তো সেটা চায় না ভাই। ওরা তো একটা ডেথ কাল্ট, যেটা হচ্ছে মৃত্যুর মাধ্যমে ওরা সফল হয়, মৃত্যুটা ওদের সাফল্য, মৃত্যুটা ওদের পুরস্কার। তাইলে হামাস মনে করে যে এই যত বেসামরিক নাগরিক মারা যাবে তাদের ছবি টবি দিয়ে প্রচার করে তারা আরো বেশি বৈদেশিক সাহায্য আনতে পারবে, পৃথিবীর বিভিন্ন দেশ তাদেরকে ডোনেশন দিবে। এটা তো তাদের জন্য ভালো, যত মানুষ মারা যাবে তত তাদের হামাসের জন্য সেটা ভালো। মানুষের জীবনের তো তারা মূল্য তো দেয় না তাদের তো, বরঞ্চ ইসরায়েল যেটা করে, তাদের যদি একজন নাগরিকের উপরেও যদি কোনো আঘাত আসে, একজন নাগরিকের জীবনও কিভাবে রক্ষা করতে হয় সেটা আমরা দেখতে পাই ইসরায়েলের যে ডিফেন্স ফোর্স তাদের ভিতরে আমরা দেখতে পাই। একজন নাগরিককে রক্ষা করার জন্য পুরা পাগলের মতো হয়ে যায় ওদের, মানে প্রাইম মিনিস্টার পর্যন্ত পাগলের মতো হয়ে যায়
একটা নাগরিককেও যদি কোনোভাবে মানে জীবিত ফেরত আনার জন্য যত যা করা দরকার, এবং এটা ইসরায়েলের প্রাইম নেতানিয়াহু এটা বলেও যে ওদের একটা নাগরিকেরও যদি মানে ফুলের টোকা পড়ে সেটার জন্য যা করা দরকার, পুরা দুনিয়ার সাথে যুদ্ধ করা দরকার হইলো তারা সেটা করবে একজন নাগরিকের জীবন রক্ষা করার জন্য। মানে এইখানে তো হামাসের এবং ইসরায়েলের ব্যাপক একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে ইসরায়েল চায় তাদের একজন নাগরিকের উপরে যেন কোনো ফুলের টোকা না পড়ে। যদি একজন নাগরিকের উপরে কোনো ফুলের টোকা পড়ে তাহলে ওরা সর্বশক্তি দিয়ে ঝাঁপায় পড়বে এবং কামড়ায় ধরবে, একেবারে শেষ না দেখা পর্যন্ত ছাড়বে না। এটা হচ্ছে ইসরায়েলের পলিসি। ইসরায়েল মনে করে ওদের প্রত্যেকটা নাগরিকের জীবন মূল্যবান, প্রত্যেকটা ইহুদির জীবন মূল্যবান, এবং কেউ যদি ইহুদির রক্ত ঝরায় সেইটার কাফারা একেবারে চিপ্পা চিপ্পা ইসরায়েল বাইর করে ফেলাবে। এই যে দেখেন কাতারের একেবারে হামাসের যে শীর্ষ নেতাগুলা একেবারে শেষ করে দিচ্ছে একেবারে, এবং হিজবুল্লাহর যে পেজার আক্রমণ একেবারে একটা একটা ধরে ধরে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, এবং ওরা এটা ঘোষণা দেয় যে আমাদের কোনো ইহুদির কোনো রক্ত যদি মাটিতে পড়ে সেইটার জন্য একটারও ছাড়বো না, আমরা একেবারে খুঁজা বাইর করে করে সেটারে পরিবার শুদ্ধ উড়াই দিব। এইটা মোসাদ থেকে ঘোষণাকৃত যে একজন ইহুদির রক্ত তোমরা নিতে পারবা না। এইটা হচ্ছে ইসরায়েলের পলিসি। আর হামাসের পলিসি হচ্ছে যত নাগরিক মরবে তত বৈদেশিক সাহায্য আসবে, তত মানুষ হা করবে, আহারে আহারে করবে, এবং তত ইউরোপ আমেরিকাতে মানুষ মিছিল করবে হামাসের জন্য, এবং তত টাকা উঠবে, তত তাদের কাছে টাকা আসবে, এবং যারা মরতেছে তারা তো জান্নাতেই চলে যাচ্ছে, তাদের সমস্যা কোথায়? তাদের এটা নিয়ে তাদের এত টেনশন নাই যে তারা যারা মারা যাচ্ছে তো জান্নাতি শহীদে মৃত্যু হয়ে যাচ্ছে, সমস্যা কি? এটা নিয়ে তারা কোনো টেনশন করে না। তারা চায় যত গাজাবাসী মারা যাক, যত প্যালেস্টাইনি মারা যাবে তত তাদের জন্য ভালো, তাদের জন্য সুবিধা। তাহলে এখানে তো ব্যাপক একটা পার্থক্য আছে ইসরায়েলের পলিসি এবং হামাসের পলিসি, এর ভিতরে তো ব্যাপক একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা তো চোখেই দেখা যাচ্ছে, একদম মানে সাধারণভাবেই দেখা যাচ্ছে। এখন এইটা, এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? না, ইসরায়েল তো মানে তার নিজের দিক থেকে একদম ঠিকই আছে, এবং ইসরায়েল যেটা করছে সেটা আর আমার একটা ছোট্ট আমি প্রশ্ন, একবার মাঝখানে একটা ইয়ে করছি যে চায়নাও তো, চীনও তো আপনার উইঘুর যে মুসলিমরা আছে তাদের উপরও যথেষ্ট অত্যাচার করে, কিন্তু সেটা নিয়ে মুসলিমরা কোনো কথাবার্তা বলে না কেন? হ্যাঁ, মুসলিমদের মানে যে মানবতা সেটা বিশেষ বিশেষ সময় জেগে ওঠে। যেমন সিরিয়াতে প্রায় 0.5 মিলিয়ন মানুষ মেরে ফেলাইছে, তারপরে হচ্ছে কি ইয়েমেনে কত লাখ মানুষকে মারছে, কত কয়েক লাখ মানুষকে মারছে ইয়েমেনে, তারপরে এই জায়গায় সেই জায়গায় বহু মুসলমানদেরকে মেরে ফেলতেছে। সেগুলো নিয়ে সারা পৃথিবীতে তেমন কোনো উচ্চবাচ্য হয় না, শুধুমাত্র যখন ইহুদিদের হাতে মরলে তখন তাদের মানে মানিজ্যতে লাগে, আরে ইহুদি মারছে আমাদেরকে, আমরা একসময় ইহুদিদেরকে শাসন করছি, এখন ইহুদিরা আমাদেরকে মারতেছে, এইটাতে তারা একটু বেশি অফেন্ডেড হয়। ইহুদির হাতে মার খেলে তখন তারা একটু বেশি অফেন্ডেড হয়, এবং অফেন্ডেড তারা হয়েছে। ইতিপূর্বে 6টা আরব দেশ মিলা ইসরায়েলের সাথে পারে নাই, পুঙ্গা মারা খায় ফেরত আসছে, এই জন্য তারা অফেন্ডেড হয়ে গেছে। এখন সারাদিন তারা এটা নিয়ে কান্নাকাটি করে। এগুলো তো ভাই বোঝাই যায় যে এগুলা হচ্ছে সিলেক্টিভ মানবতা। গাজাবাসীর জন্য তাদের আবেগটা একটু বেশি উতলে ওঠে, কিন্তু অন্য অন্য মানুষদের জন্য সেইভাবে সেগুলা কাজ করে না। কোয়েন্সি ভাই, তাহলে কি আজকে আপনাকে বিদায় জানাবো? হ্যাঁ, আমি এবারে আচ্ছা, অমিত বাবু আজকাল আর দেখতে পাই না কেন? অমিত বাবুকে, উনি কি এখন ব্যস্ত আছেন? উনি মাঝে মাঝে ব্যস্ত থাকে, আবার ব্যস্ততা কমলে আবার আসে, আবার ব্যস্ত হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চ্যাট জিপিটিতে না আমি যখন আপনি বললেন সার্চ করতে, আমি দেখলাম সাইডে না বেশ কিছু রেফারেন্স ওরা দিয়েছে, যে ইয়ে যে ওয়ার্ন করে, যেমন ইন্ডিয়া টুডে, তারপরে বিবিসি, তারপরে ফক্স নিউজ, হিন্দুস্তান টাইমস, এরকম ভালো কিছু ইয়ের কিন্তু রেফারেন্স দিয়েছে। আমি এগুলো সত্যি আমার চ্যাট জিপিটি কথাটা মাথায় আসেনি এখনো, মানে সেই পুরোনো পদ্ধতিতেই পড়ে আছি, এখনো গুগলেই সার্চ করি। আমার যদি মাথাটা আইটি জিনিসটা আসতো তাহলে হয়তো আপনাকে আর বিরক্ত করতাম না। আমি তাহলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বলছি যে একটা ছোট্ট প্রশ্ন করে আমি বেরিয়ে যাচ্ছি, যে যেহেতু মানে আমি জাস্ট একটা ইয়ে করছি, কারণ যেহেতু লেফটিস্টরা এই প্রোটেস্টার সঙ্গে মানে সারা পৃথিবীতে জড়িয়ে পড়েছে, এটা কি কোনোভাবে পসিবল? আমি কিন্তু মানে জাস্ট একটা এমনি আপনাকে একটা জেনারেল কোয়েশ্চেন আস্ক করছি, যে এই প্যালেস্টাইন প্রপাগান্ডাটা কি কোনোভাবে চীনের দ্বারা মানে ফান্ড করা পসিবল?
হ্যাঁ, চীনের দ্বারা অনেক কিছু ফান্ডিং আছে এবং রাশিয়া দ্বারা অনেক কিছু ফান্ডিং আছে এখানে। এটিকে এই মানে এই যে বামপন্থীদের একটা বড় আহ, মানে পলিসি, যে পলিসিগুলা তৈরি করা হয় সেই পলিসিগুলা যখন তৈরি হয় তখন একটা বড় ফান্ড আসে, পৃথিবীর বিভিন্ন দেশে সেই ফান্ড গুলা যায়। এইগুলার পেছনে কিছু অর্থনৈতিক ব্যাপার আছে। এবং একই সাথে হচ্ছে গিয়ে এইগুলা হচ্ছে মানুষকে একদম বলদ বানায় এই কাজগুলা করানো হয়। যেমন আমেরিকার যারা বামপন্থী তারা এখন মানুষকে শেখাচ্ছে যে আহ ইসলাম ফর গে, হ্যাঁ, মানে গেদের ইসলাম নাকি গে বান্ধব একটা ধর্ম। হ্যাঁ, মোহাম্মদ নাকি নিজে একজন ট্রান্সজেন্ডার ছিল, এই টাইপের কথাবার্তা আমেরিকাতে শেখানো হচ্ছে। মানে এবং মানুষকে বলা হচ্ছে যে গাজাতে আহ, নাকি এই কি যেন বলে এলজিবিটি কিউ ফর প্যালেস্টাইন, হ্যাঁ, লেসবিয়ানস ফর গেস ফর প্যালেস্টাইন, হ্যাঁ, এই টাইপের কি কি জানি বানাচ্ছে তারা, এবং বানায় তারা আন্দোলন করতেছে যে গেরা গিয়ে প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন করতেছে। কিন্তু এই অশিক্ষিত মূর্খগুলা জানে না যে গাজাতে যারা সমকামী তাদেরকে মানে দেয়ালের উপরে নিয়ে ঠাস করে নিচে ফালায় দিয়ে মেরে ফেলে। শরিয়া, সেখানে শরিয়া আইন চলে। মানে এগুলা হচ্ছে অদ্ভুত, এবং এই কাজগুলা যারা করতেছে তারা হচ্ছে একদম সেই মানে আমেরিকাতে যে বাম দলগুলা আছে সেই বাম দলগুলা সাধারণ কিছু স্টুডেন্টদেরকে ক্যাম্পাসে গিয়ে গিয়ে মানে বলদ বুঝাইতেছে, বলদ বানাইতেছে। এবং আমি এই জিনিসগুলো দেখি আর হতভম্ব হই যে এখনকার যে টিকটকার মানবতাবাদী, এদেরকে টিকটকার মানবতাবাদী বলতে হয়। টিকটকে দেখবেন যে যে একটা ছেলে গিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে আর গরিব মানুষ খোঁজে, গরিব মানুষ খুঁজে তারা একটা কিছু গিফট করে, হ্যাঁ, গিফট করে খুবই টিকটকে বলে যে দেখছো আমি যে আমাকে সাবস্ক্রাইব করো, আমি যে এই যে গিফট গিফট করলাম, গরিব লোককে গিফট করলাম, আমাকে সাবস্ক্রাইব করো। এখন এই যে পুরা মানে হিউম্যানিটেরিয়ান ইয়াগুলা হয়ে গেছে এইরকম টিকটকারদের মতো। এখন এরা এই আমেরিকার যে বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসের পোলাপানদেরকে এইভাবে তৈরি করা হচ্ছে যে তারা এই বামপন্থী, এই লেফট ঘরানার এই সমস্ত ছেঁচড়াগুলোর সাথে কথাবার্তা বলে আলাপ আলোচনা করে তারা এখন এই টাইপের আন্দোলনে যুক্ত হইতেছে, যেটা একেবারে হাস্যকর, খুবই হাস্যকর। যে তা মানে এলজিবিটি কিউ কমিউনিটি আন্দোলন করতেছে প্যালেস্টাইনের জন্য, যেখানে প্যালেস্টাইনে মানে গাজাতে যে শরিয়া আইন চালু, সেখানে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অদ্ভুত, এগুলা কিছু বলার নাই, এগুলা কিছু হাসাহাসি করা ছাড়া আর কিছু বলার নাই। এখন ভাই এইগুলার পেছনে অবশ্যই চীন এবং রাশিয়ার কিছু ব্যাপার আছে। আর বলছি এই যে আমি ইনস্টাতে দেখতে পাচ্ছি যে মানে ইউরোপে তো মানে এটা মানে বিরাট চলছে, রাস্তাঘাট ব্লক করে দিচ্ছে। একটা দেখলাম আপনার ইটালির একটা ঘটনা, হার্ট পেশেন্ট আছে সেখানে রাস্তা ব্লক করে সেই হার্ট পেশেন্টকে যেতে দিচ্ছে না। এগুলো জানি না এগুলো কতটা বিশ্বাসযোগ্য, তবে যেটা দেখতে পাচ্ছি যে জার্মানিতে পুলিশ আপনার প্রোটেস্টারদেরকে বিরাট মারধর করছে, এগুলো কি বিশ্বাসযোগ্য? কোন প্রোটেস্টারদেরকে? এই প্যালেস্টাইন প্রোটেস্টারদেরকে, মানে রাস্তা ব্লক করে এবং জার্মান পুলিশ গিয়ে মেরে ঠান্ডা করে দিচ্ছে, এরকম প্রচুর ভিডিও দেখতে পাচ্ছি ইনস্টাতে। এবার এগুলো তো কোনো ফ্যাক্ট চেক করতে পারছি না, তাই বুঝতে পারছি না এগুলো সত্যি কিনা। এবার আপনি ওইখানে আছে, আপনি ভালো জানবেন। কিছু কিছু ক্ষেত্রে সত্য যে মানে এখন প্রথম দিকে তাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সুযোগ দেওয়ার ফলে যে জিনিসটা হয়েছে যে মানে প্যালেস্টাইনে কিছু একটা ঘটে বা ওইদিকে কিছু একটা ঘটে, হঠাৎ দেখা যায় যে এই জার্মানির সিনেগগ গুলাতে মানে ইহুদিদের প্রার্থনা, ইহুদিদের যে মন্দির, সেই মন্দির গুলাতে মুসলমানরা গিয়ে অ্যাটাক করা শুরু করে। এটা রেগুলার দেখা যেত। পৃথিবীর কোথাও কিছু একটা ঘটনা ঘটছে, সাথে সাথে দেখা যেত জার্মানিতে ইহুদিদের উপাসনালয় গুলাতে পুলিশ মোতায়েন করতে হইতো। মানে পুরা এলাকা পুলিশ মোতায়েন করতে হইতো, কারণ হচ্ছে গিয়ে তারা, এই জার্মানির মানুষও জানে যে পৃথিবীর কোথাও কিছু একটা ঘটছে, এখন মুসলমানরা এসে ইহুদিদের এসে আক্রমণ করবে। এটা এত বেশি ঘটছে যে এখন জিনিসটা একটা রুটিনে পরিণত হয়েছে, যে পৃথিবীর কোথাও কিছু ঘটলেই ওরা আগে পুলিশ গিয়ে আগে ইহুদিদের যে উপাসনালয় সেটা ঘিরা রাখে, কারণ এরা জানে যে কিছুক্ষণের মধ্যেই একদল লোক আইসা এখানে অ্যাটাক করবে। এইটা ইংল্যান্ডে তো খুবই ভয়ঙ্কর অবস্থা, এবং ইটালিতেও খুব ভয়ঙ্কর অবস্থা। জার্মানিতে এখন মানুষজন একটু সচেতন হচ্ছে, কিন্তু মনে হয় না কিছু করতে পারবে, কারণ এই অঞ্চলে এই ইসলামিক জঙ্গিগুলা অলরেডি মানে একদম
মানে খুঁটি গেড়ে বসে গেছে। এখন আর এত সময় নেই, এখন এগুলোর আগেই পিটায় মানে ইয়া করা উচিত ছিল, পিটায় ঠান্ডা করা উচিত ছিল। এখন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প মানে কড়া ব্যবস্থা নিচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এদের ভিসা টিসা বাতিল করে, পাসপোর্ট টাসপোর্ট ইয়া করে, নাগরিকত্ব বাতিল করে তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইংল্যান্ডের যে লন্ডনের যে মেয়র আছে সেই বেটা, সে তো পুরাই মানে ইয়া দেখা যাচ্ছে যে সে তো পুরা খারাপ অবস্থা। লন্ডনের অবস্থা খুবই খারাপ, আয়ারল্যান্ডের অবস্থা খুবই খারাপ, ইটালির অবস্থা খুবই খারাপ। এই যে এই জায়গাগুলাকে দ্রুত ঠিক না করতে পারলে ভবিষ্যৎটা খুবই খারাপ হবে। তবে জার্মানিতে এখন এদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হচ্ছে, কারণ এরা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্লোগান দিছে। তারা এই জার্মানির মাটিতে এই স্লোগানও দিছে যে তারা আবার এই হিটলারকে চায় এবং তারা আবার একটা ইয়া চায়, হলোকাস্ট চায়। এই ধরনের স্লোগানও তারা জার্মানির মাটিতে দিছে। এই কারণে এদেরকে ঠ্যাঙ্গায় এখন সিধা করার সময় চলে আসছে ভাই। ঠিক আছে আসিফ বাবু, আর বিরক্ত করবো, আর সময় নষ্ট করবো না। খুব ভালো লাগলো আলোচনা করে, অনেক কিছু শিখলাম। আবার পরে অ্যাড হব। ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায় জানাই, পরে আবার নিশ্চয়ই কথা হবে।